প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আশা করি এই পরীক্ষাটা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই জন্য আমি গণিতের 100 গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট 100টি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন সলভ করে দিব, যেটা সাজেশন আকারে আমি তৈরি করছি এবং সেটা 10টা পর্বে দেওয়া হবে। এর আগের পর্বে আমি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত দিছি। আজকে আমি 10 থেকে নিয়ে 20 পর্যন্ত অঙ্কগুলো দিব। এভাবে ধারাবাহিকভাবে 10টা পর্বে আমি মোট 100টি গুরুত্বপূর্ণ অঙ্ক দিব। আর যেহেতু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা বিশাল নিয়োগ পরীক্ষা, চাকরি প্রত্যাশী বন্ধুরা তাদের উচিত হবে ভালোভাবে প্রস্তুতি নেওয়া, যাতে একবারেই টিকা যায় এবং চাকরিটা নিশ্চিত হয়। কারণ দীর্ঘদিন পর পর একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, তাদের যেভাবে হোক চাকরিটা অবশ্যই দরকার। এই জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, একদম জোরালো প্রস্তুতি নিতে হবে। তাহলে খেয়াল করি, 10, 4, 6, 7 এবং এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত? 6.5, 5.0, 7.5, 6.8। এখানে যেহেতু গড় দেওয়া আছে 5.5 5.5, চারটা সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে আমরা জানি গড় সবকটা সংখ্যার যোগফল, এই চারটা সংখ্যার যোগফল বাই 4 ইকুয়াল টু 5.5 দেওয়া আছে। বা এই সবকটা যদি আমরা যোগ করি, 4 আর 6 হলো 10, 10 আর 7 হলো 17, 17 প্লাস এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি 17 প্লাস এক্স ইকুয়াল টু 4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে 22, বা এক্স ইকুয়াল টু 22 থেকে 17 গেলে বিয়োগ করলে পাবো আমরা 5, অর্থাৎ গড় হইল গিয়ে 5। এটা হলো অঙ্ক সলভ করে আমরা পাইছি গড় 5। আমরা কিন্তু অঙ্ক সলভ না করে বলতে পারি এটা যে 5 হবে, কারণ খেয়াল করি 4, 6, 7 এবং এক্স এর গড় মান 5.5 হলে এক্স এর মান কত? এখানে খেয়াল করি 6 এর পরে 7, 4 এর পরের সংখ্যাটা কত? নাই। ঠিক আছে, এখান থেকে খেয়াল করলে বুঝতে পারি যে আমরা 4 এর পরের সংখ্যাটা হলো 5, অর্থাৎ গড় হবে এখানে 5। এরপরে 11 নাম্বার, a প্লাস বি ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? খেয়াল করি এই ধরনের অঙ্ক খুবই সহজ। এ বি এর মান চায়, কখনো এ এর মান চায়, কখনো এ স্কোয়ার বি স্কোয়ারের মান চায়। তাহলে এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল টু 5 আর এ মাইনাস বি সমান দেওয়া আছে 3। এই ক্ষেত্রে এ এর মানটা হবে এই দুইটার যোগফল বাই 2, অর্থাৎ 5 প্লাস 3 বাই 2। এটা অঙ্ক সলভ করার দরকার নাই, যখন আমরা পরীক্ষা হলে আনসার করবো তখন মনে মনে যোগ করে 2 দিয়ে ভাগ করে এর মানটা বসে দেবো। তাহলে 5 আর 3 হলো 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4। আর বি এর মান হবে এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5 থেকে 3 গেলে 2, 2 বাই 2 ইকুয়াল টু 1, অর্থাৎ এর মান পাইছি আমরা 4, বি এর মান পাইছি 1। তাহলে এ বি এর মান হবে, এ বি এর মান হবে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। আনসার হইল গ নাম্বারটা। এখন এটা আমরা মুখে মুখে সলভ করবো, অঙ্ক না কইরা। খেয়াল করি এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে এইভাবে আমরা মুখে মুখে অঙ্কটা সলভ করবো। এ বির মান হবে এই দুইটার গড়, অর্থাৎ 5 আর 3 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, এর মান হলো 4। আর বি এর মান হবে 5 মাইনাস 3, অর্থাৎ 2, 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে এ আর বি এর মান হবে 4 কে 4। এইভাবে, অথবা আমরা এটাকে এইভাবেও বিবেচনা করতে পারি। খেয়াল করি আমরা বিভিন্নভাবে টেকনিকে অঙ্কটা সলভ করতে পারি। এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? আমি ধরলাম এ এর মান ধরলাম 4 আর বি এর মান ধরলাম 1। তাহলে 4 আর 1 হইল 5, এর মান ধরলাম 4, বি এর মান ধরলাম 1, 4 থেকে 1 গেলে 3। তাহলে এ এর মান 4 আর বি এর মান 1, তাহলে এ বি এর মান হবে 4 গুণ 1 ইকুয়াল টু 4। তাহলে মুখোমুখি অঙ্ক হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা খেয়াল করি।
কোনো পরীক্ষায় 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? 12%, 11%, 15%, 10%। খেয়াল করি, এই ধরনের অঙ্ক আমরা ব্যান চিত্রের মাধ্যমে যদি সলভ করি তাহলে সেটা খুব সহজেই সলভ করা যায়। ব্যান চিত্রটা হলো এরকম, আমরা যদি এরকম একটা আয়তক্ষেত্র বিবেচনা করি আর এরকম দুটো বৃত্ত বিবেচনা করি, পরস্পরচ্ছেদী বৃত্ত, যে কোনো পরীক্ষায় 80% গণিত, আমরা গণিতকে লিখলাম এম, ম্যাথ, 80% গণিত, আর বাংলায় পাশ করছে হলো 70%, তাহলে এটাকে আমরা লিখলাম বি দ্বারা, অর্থাৎ বাংলা। এখন বলছে উভয় বিষয় পাশ করলো, উভয় বিষয়টা হলো এই যে গণিত এবং বাংলা দুইটার কমন অংশ, এই অংশ পাশ করলো 60%। এটা জাস্ট অনলি 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া যায়, আমি বোঝানোর জন্য একটু বিস্তারিত বলতেছি, এরপরে মুখে মুখে আমি উত্তরটা দিয়ে দিব। এখন খেয়াল করি, এই যে দুইটা উভয় বিষয়ে পাশ করলো 60%, শুধু গণিতে পাশ করলো 80%, তাহলে শুধু গণিতে পাশ করলো হলো 80 থেকে 60 যদি বাদ দিই তাহলে 20%। আবার বাংলায় পাশ করছেন 70%, উভয় বিষয়ে পাশ করছে 60%, তাহলে শুধু বাংলায় পাশ করছে 70 থেকে 60 বিয়োগ দিলে হলো 10%। এখন মোট উভয় বিষয়ে পাশ করলো এই 20% প্লাস 10% প্লাস 60% ইকুয়াল টু 90%। তাহলে 90% যদি উভয় বিষয়ে পাশ করে থাকে তাহলে ফেল করলো 10%, অর্থাৎ 100 মাইনাস 90 ইকুয়াল টু 10%। আনসার হলো গ। এখন আমি বিষয়টা মুখে মুখে বলতেছি, অঙ্ক না করি বলতেছি, খেয়াল করি। আমরা প্রথমে যে কাজটা করব, 80% গণিতে পাশ করছে আর উভয় বিষয়ে পাশ করছে 60%, তাহলে গণিতে শুধু পাশ করছিল 20%, 80% থেকে 60% বিয়োগ দেবো 20%, এখানে 70% থেকে বাংলায় পাশ করছে 70%, এখান থেকে আমি 60% বাদ দিলে থাকে 10%, তাহলে এখানে হলো 20%, এখানে 10%, এখানে হলো 60%, মোট হলো 90% পাস করছে, তাহলে ফেল করলো হলো 10%। ঠিক আছে, আমরা এইভাবে মুখে মুখে সলভ করতে পারি। আবার এই অঙ্কটাকে আমরা এইভাবেও সলভ করতে পারি, যেমন কোনো পরীক্ষায় 80% গণিত এবং 70% বাংলায়, তাহলে শুধু গণিতে পাস করছিল 20%, আর এই 100 থেকে 80 বাদ দিলে 20%, আবার বাংলায় পাস করছিল 100 থেকে 70 বাদ দিলে এখানে হবে 30, আমরা এটাকে এইভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে 20% আর 30% এরা হলো পাস করছে, আর 60% উভয় বিষয়ে পাস করছে, তাহলে মোট পাস করছে হলো গিয়ে 20 আর 30 হলো 50, 50 প্লাস 60 ইকুয়াল টু 110%, তাহলে ফেল করছে হলো 110 থেকে 100 বাদ দিলে আমরা 10% আনসারটা পেয়ে যাই। এখন আমি একটা টেকনিক বলে দিতেছি, যারা এই ধরনের অঙ্ক সলভ করতে পারি না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা তো অনুমানে তো একটা আনসার আমরা দিয়ে আসি, অনুমানে আনসার দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করবো, এই জাতীয় অঙ্ক সাধারণত বেশিরভাগ আনসারটা আমরা খেয়াল করে দেখবো যে 10% হয় অথবা 5% হয়। ঠিক আছে, যারা একদম পারি না তাদের আনসার দেওয়ার জন্য আমরা এই বিষয়টা মনে রাখবো। এরপরে 0.4 ইন্টু 0.05 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 0.01 সমান কত? অর্থাৎ দশমিকের গুণ ভাগের প্রবলেম এটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করে দিব, যেমন 5 দুগুণে 10, 4 10 40, আমরা লিখলাম 40। এরপরে এখানে ভাগ আছে হলো 0.01, 0.01কে আমরা লিখতে পারি, আচ্ছা এইভাবে রাখলাম। এরপরে এখানে কয় ঘর পরে দশমিক আছে, 1 2 ঘর পরে দশমিক, এরপরে এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে 2 ঘর আর 2 ঘর হলো 4 ঘর, এখানে 1 ঘর পরে দশমিক, মোট হলো 5 ঘর পরে দশমিক, তাহলে এখান থেকে আমরা গণবো মোট 5 ঘর, 1 2 বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করবো, 3 4 5, এই 5 ঘর পরে আমরা দশমিক দিব, অর্থাৎ 0.3টা 0 4 0, এটা হলো এটার গুণফল, আর ভাগ আছে 0.01। এখন আমরা এটাকে ভাগ করব, তো ভাগ করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই দশমিকগুলো উঠায় দিতে হবে,
তো দশমিক উঠানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, সবচেয়ে বড় যেটা, যেমন এখানে 5 ঘর পরে দশমিক, এটাকে দশমিকটা আমরা উঠা দেবো। এই দশমিকের জন্য একটা 1 দিব, এটাকে যদি আমরা গুণ করি, 0.00 তিনটা 0 40 ইন্টু দশমিকের জন্য একটা 1। এরপর এখানে দশমিকের পরে লাস্টে পূর্ণ সংখ্যার পরে শূন্যর দাম নাই, তারপরে এই 4 ঘরের জন্য আমরা 4টা শূন্য দিব, 4টা শূন্য দিব। এরপরে আমরা এটাকেও গুণ দিব, শুধু লবকে গুণ দিলে হবে না, এই ক্ষেত্রে আমরা 0.01 ইন্টু, এই ক্ষেত্রে আমরা এটা দ্বারা আমরা এটাকেও গুণ দিব, লব হরকে গুণ দিতে হবে। আচ্ছা, ইকুয়াল টু 1, এইটা দ্বারা এটাকে গুণ করলে দশমিক উঠে যাবে, শুধু 4 থাকবে। আর এইটাকে যখন আমরা গুণ করব, তাহলে এই 0 1, এখন 10,000 দ্বারা যদি গুণ করি আরও 4টা শূন্য বাড়বে, 4টা শূন্য বাড়লো। এখন এই 4টা শূন্য, এখন দশমিক ছিল কয় ঘর পরে, 1 ঘর 2 ঘর পরে, আমরা 2 ঘর পরে দশমিক দিয়ে দেবো, এই যে এখানে 2 ঘর পরে দশমিক দিয়ে দেবো। তাহলে বিষয়টা দাঁড়াইতেছে এখানে হলো 4 আর এখানে হলো 100। তো 100 দ্বারা যদি 4কে ভাগ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.04। কারণ হলো এই দশমিকের জন্য একটা 1 দিব, আর এই 2 ঘরের জন্য দুইটা সংখ্যা থাকবে। তাহলে হলো এটা রেজাল্ট হলো 0.04। আনসার হলো ক নাম্বারটা। আচ্ছা, বিষয়টাকে আমি আরেকটু স্পষ্ট করে সহজভাবে বলতেছি। আমরা প্রথমে যে কাজটা করব, এই পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দিব। 5 দোকানে 10, 4 10 40, 40 লেখা মোট কয় ঘর পরে দশমিক, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর পরে দশমিক দিব। এইটাকেও দশমিক উঠায় দিব, অর্থাৎ আমরা 0.01কে লিখতে পারি 1 দিয়ে, দশমিকের জন্য একটা 1, আর 2 ঘরের জন্য 2টা শূন্য, এভাবে দিয়ে দিতে পারি। আর উপরে ছিল কত, উপরে ছিল 0.00040। এটাকে আমি দশমিক যদি উঠায় দিই, তাহলে এটাকে আমি লিখতে পারি, এটাকে দশমিক উঠাইলে 4 বাই, এখানে দশমিকের জন্য একটা 1, আর 4 ঘরের জন্য আমরা 4টা শূন্য দিব, ঠিক আছে। এরপরে শূন্যর দাম নাই, আর এখানে হলো 1/100। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 4/1000 ইন্টু 100 উল্টাই দিলাম, তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটা থাকে 10/4। তো 10/4 মানে কি, এখানে তো 5টা, এই শূন্যর জন্য একটা শূন্য, 4টা শূন্য, ঠিক আছে, একটা শূন্য কম পড়ছে, তাহলে এখানে থাকবো 100। তাহলে ওই যে 4/100 ইকুয়াল টু হলো 0.04। তাহলে আনসার হলো এটা। যাই হোক, এই ধরনের গুণ ভাগের ক্ষেত্রে আমাদেরকে একটু ফাস্ট হইতে হবে, অ্যাডভান্স হইতে হবে। এরপরের অঙ্কটা খেয়াল করি। এরপরে 14 নাম্বার, 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা হবে 0 1 2 3। এটা বৃহত্তম সংখ্যা হবে, সবচেয়ে বড় সংখ্যা হলো 3, এরপরে 2, এরপরে 1, এরপরে 0, এটা হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে, যেহেতু এখানে ক্ষুদ্রতম 0, কিন্তু প্রথমে 0 দিলে সেটা 3 অঙ্কের হয়ে যায়, কারণ প্রথমে 0-র কোনো দাম নাই। এই জন্য প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা দিতে হবে 1, এরপরে 0, এরপরে 2, এরপরে 3। তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, তাহলে এখন এটা বিয়োগ করব। 10 থেকে 3 গেলে 7, হাতের আছে 1, 3, 11 থেকে 3 গেলে 8, হাতে আছে 1, 2 থেকে 1 গেলে 1, তারপর 3 থেকে 1 গেলে 2, 2187, অর্থাৎ ক নাম্বারটা উত্তর। এরপরে 15 নাম্বার খেয়াল করি। ক ও ক একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। ক একা কাজটি কত দিনে করতে পারবে? খেয়াল করি, প্রথমে আমি বিস্তারিত বোঝাইতেছি, এরপরে একেবারে মুখে মুখে উত্তর দিয়ে দিব। খেয়াল করি, বিশেষ টেকনিকে, এই ধরনের টেকনিক এর আগে হয়তো কেউ আমরা শুনি নাই, ঠিক আছে, এমন ধরনের একটা টেকনিক দেখাবো। খেয়াল করি, ক ও ক, ক প্লাস ক একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক প্লাস ক 12 দিনে করে এক অংশ। এক অংশ বলতে সম্পূর্ণ অংশ বোঝায়। তাহলে ক প্লাস ক একদিনে করে 1/12 অংশ কাজ। এখন বলছে ক একা কাজটি 20 দিনে করে, অর্থাৎ সম্পূর্ণ কাজটা ক 20 দিনে করে। ক 20 দিনে করে
এক অংশ। তাহলে খ একদিনে করে 1/20 অংশ। তাহলে ক যদি একদিনে 20 ভাগের 1 অংশ করে, তাহলে খ একদিনে কতটুকু করবে? এই দুইটা থেকে যদি আমরা বিয়োগ করি, সুতরাং খ এই দুটো থেকে বিয়োগ করে ক আর ক ক্যান্সেল, মাইনাস হয়ে যাবে। তাহলে ক একদিনে করবে, একদিনে করে এই দুইজনে যে কাজটা করে সেটা থেকে আমরা বিয়োগ দিব ক যে একা কাজটা করে 20 ভাগের 1 অংশ ইকুয়াল টু। এখন 12 আর 20 লসাগু করতে হবে আমাদেরকে। 12 আর 20 লসাগু হলো 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 5, 3 5 15, 4 15 60। 12 দিয়ে ভাগ করলে 5 মাইনাস 20 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 60 ভাগের 2। এটাকে ভাগ করলে 1/30 ইকুয়াল টু 30 ভাগের 1। তাহলে যেহেতু বলছে ক একা কত দিনে কাজটি করতে পারবে, আমরা এটা যেটা আছে আমরা তো এটা এমসিকিউ নির্ণয় করতেছি, আনসার দরকার, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট উল্টাই দিব 30 দিন। তাহলে আনসার হলো ক নাম্বার। এখন এইভাবে অঙ্ক করতে গেলে তো আমার অন্তত কমপক্ষে 2 মিনিট সময় লাগবে। আমরা এখন মুখে মুখে অঙ্কটা করব। আমরা এই অঙ্কটা এখন 15 নম্বর অঙ্কটা মুখে মুখে করব। খেয়াল করি, এখানে বলছে ক ক একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটা 20 দিনে করতে পারে, ক একা কাজটা কত দিনে করতে পারে? তাহলে এই যে 12 আর 20 আছে, এটা জাস্ট আমরা লসাগু করবো। 12 20 লসাগু করবো। 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 5, 3 5 15, 4 15 60। এই হলো 60। আর ক এখানে কয়টা হলো? 2টা। এই জন্য এখানে উপরে লিখবো 2 ক ক। এখন যদি 3টা থাকতো ক ক ক, তাহলে এখানে লিখতাম 3, ঠিক আছে? তাহলে এখন 2 দিয়ে ভাগ করলে 1 আর এখানে হলো 30। এই 1/30 এটাকে আমরা জাস্ট উল্টাই দিব 30 দিন। আনসার হলো 30 দিন। মুখে মুখে উত্তর। এইভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। এরপরের অঙ্ক খেয়াল করি, পিতা ও মাতার বয়সের গড় 45 বৎসর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বৎসর। পুত্রের বয়স কত? তাহলে পিতা মাতা এলো 2 জন, এরপরে স্টেপে আছে পিতা মাতা ও এক পুত্র এলো 3 জন। তাই আমরা 3 জনের বয়স অবশ্যই বেশি হবে, এই ক্ষেত্রে আমরা এটা লিখবো পিতা মাতা ও এক পুত্র। সরাসরি লিখবো পুত্রের বয়স। পুত্রের বয়স হবে এই প্রথমে 3 জন, পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হলো 36। এই 36কে আমরা 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ কইরা বিয়োগ দিব হলো পিতা ও মাতার বয়সের গড়। তো পিতা মাতার বয়সের গড় যদি 45 হয়, তাহলে 2 জন, এই 2 জনকে আমরা সমষ্টি নির্ণয়, বয়সের সমষ্টি নির্ণয় করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 জনের বয়সের সমষ্টি হলো 36 গুণ 3, আর 2 জনের বয়সের সমষ্টি হলো 45 গুণ 2। তাহলেই পুত্রের বয়সটা পাওয়া যাবে। এবং 3 6 18, 8 হাতে আছে 1, 3 3 9 আর 1 10, 108 মাইনাস 45 দোকানে 90। তাহলে এটার পার্থক্য হলো 18। আনসার হলো 18 বছর। পুত্রের বয়স 18 বছর, ক নাম্বার আনসার। এরপরে 17, 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? আচ্ছা, 120-এর মধ্যে ফেল করে এভাবে আমরা শর্টকাট করব। 120-এর মধ্যে ফেল 30, তাহলে 100-এর মধ্যে ফেল কত? তাহলে 0 0 কাটা, এরপরে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, এরপর 6 দিয়ে কাটলে 5, 5 5 25, এই হলো 25%। অর্থাৎ ফেল করলে ফাঁসের হার হলো, সরি এটা হলো ফেইলের হার হলো 25% হলো ফেল। তাহলে ফাঁসের হার কত হবে? 75%। এই লাস্টের টার্মস। আচ্ছা, এটাকে আমি আরেকভাবে দেখাইতেছি, খেয়াল করি। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করে। 120-এর মধ্যে যদি 30 জন ফেল করে, তাহলে এখানে বিষয়টা দাঁড়াইতেছে 4 ভাগের 1 ভাগ ফেল, 4 ভাগের 1 ভাগ ফেল, ঠিক আছে? তাহলে 100-তে ফেল কত? 4 দিয়ে কাটলে 25। 25% যদি ফেল করে, তাহলে ফাঁস হলো 75%। আমরা বিষয়টা এইভাবেও ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? অথবা অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারি। যাই হোক, আমি 2টা নিয়ম দেখালাম। এরপরে পরের অঙ্কটা খেয়াল করি, কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, শতকরা সুদের হার কত? 6%, 4%, 5%, 7%।
কারণ এটা একটা অনেক বড় অঙ্কই, আমি একদম শর্টকাট দেখাতেছি, খেয়াল করি। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে 5 বছরের সুদ আসল হলো 500 টাকা, তাহলে আমরা লিখবো, উপরে লিখবো 500, নিচে লিখবো 1 + 5r ইকুয়াল টু, এরপরে এই যে এই স্টেপ 3 বছরের সুদ আসল হলো 460 টাকা, লিখবো 460 ডিভাইডেড বাই 1 প্লাস এই 3r, এটা আসছে এরকম সূত্র থেকে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 + nr, এই সূত্র থেকে। ঠিক আছে, এই সূত্র থেকে আমরা সরাসরি এই জাতীয় অঙ্ক এভাবে সলভ করতে পারি। এ হলো সুদ আসল, এই যে 500 টাকা, এরপরে এটাকে ক্যালকুলেশন করলে এরকম একটা স্টেপ দাঁড়াবো। আচ্ছা, এখন আমরা যদি একটু কাটাকাটি করি, এই 0 0 কাটা, 2 দিয়ে কাটলে এটাকে 25 আর এটা 2 দিয়ে কাটলে 23। এখন আমরা গুণ করব, তাহলে এটাকে যদি গুণ করি 23 প্লাস 5 দ্বারা গুণ করলে 3 × 5 = 15, 5 হাতে আছে 1, এরপরে এই 5 × 2 = 10, 10 আর 1 হলো 11, 115 আর ইকুয়াল টু এদিকে 25 প্লাস 3 25 হলো 75 আর, বা 125 আর থেকে এটাকে 75 আর বাদ দিব, তাহলে 25 আর 15 হলো 40 আর ইকুয়াল টু 25 থেকে আমরা 23 বিয়োগ করবো, তাহলে হলো 2 দিয়ে এটা ভাগ করলে 20, এখানে 1, বা আর ইকুয়াল টু 1/20। তো এখন চাইছে কি এই সুদের হার কত, শতকরা সুদের হার, যেহেতু শতকরা বলছে আমরা 100 দিয়ে এটাকে গুণ দিয়ে দিব, 20 দিয়ে কাটলে 5 ইকুয়াল টু 5%। আনসার হলো ঘ নাম্বারটা। যাই হোক, এটাকে যদি আমরা আরও বিস্তারিত বুঝতে চাই তাহলে কমেন্ট করে জানাবো, আরও অন্যভাবেও সলভ করা যাবে, তবে এটাই সবচেয়ে কম সময় লাগবে। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি। এরপরে 19 নাম্বার, শতকরা বার্ষিক 15% সুদে 8000 টাকার 6 মাসের সুদ কত? 700 টাকা, 800 টাকা, 500 টাকা, 600 টাকা। খেয়াল করি, শতকরা বার্ষিক 15% সুদে 8000 টাকার 6 মাসের সুদ কত? এই জাতীয় অঙ্ক সাধারণত আমরা PI = PNR দিয়ে সলভ করে থাকি, তবে আমি একটু ভিন্নভাবে সলভ করতেছি, মুখে মুখে সলভ করতেছি। খেয়াল করি, 15% সুদ, 15% সুদ বলতে বোঝায় 100 টাকার সুদ হলো 15 টাকা, তাহলে 100 টাকার সুদ যদি 15 টাকা হয় তাহলে 1000-এর সুদ কত হবে? 1000-এর সুদ হবে 150 টাকা, তাহলে 8000-এ কত সুদ হবে? 8 দিয়ে গুণ, একবারে আমরা ক্যালকুলেশন করে পেলাম। তাহলে 8 × 15 হলো 120, 120 আর এই 0, অর্থাৎ 8000 টাকার এই 1 বছরের সুদ হলো 1200 টাকা 15% সুদে। ঠিক আছে, এখন চাইছে কত? 6 মাসের সুদ কত? 6 মাসের সুদ যেহেতু বছরের অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলে 600 টাকা, উত্তর হলো 600 টাকা, লাস্টের আনসার। ঠিক আছে, এখন এটা আমি মুখে মুখে সলভ করলাম। এখন ইচ্ছা করলে I = PNR দিয়ে আমরা সলভ করতে পারি। I = PNR দিয়ে যদি সলভ করি তাহলে হবে I = P হলো 8000, সময় হলো 6 মাস, 6 মাস বলতে 2/1 আধা বছর, ইন্টু সুদের হার 15%, 15% বলতে 100/15। আমরা মুখে মুখে এভাবে করতে পারি অথবা সূত্র দিয়ে এভাবে সলভ করতে পারি। তাহলে এই 2 0 2 0 কাটা, 2 দিয়ে কাটলে 40 আর এখানে হলো 15, 4 15 60 আর এলো 0, এই 600 টাকা। আমি দুইভাবেই দেখালাম, আরও বিভিন্নভাবে আরও 3-4 ভাবে দেখানো যাবে। ঠিক আছে, তবে সবচাইতে সহজ, কম সময় লাগবে হলো মুখে মুখে অঙ্ক করা। যে 100 টাকার সুদ হলো 15 টাকা, তাহলে 1000-এর সুদ হলো 150 টাকা, তাহলে 8000-এর সুদ হলো 150 গুণ 8 হলো 1200 টাকা। এটা হলো 1 বছরের সুদ। এখন বলছে 6 মাসের সুদ কত, তাহলে 2 দিয়ে ভাগ করলেই 6 মাসের সুদ, অর্থাৎ অর্ধ বছরের সুদ পাওয়া গেল 600 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরের অঙ্ক, আজকের সর্বশেষ অঙ্ক, টাকায় 10টি ধরে লেবু ক্রয় করে 8টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে আমি দুইটা কথা বলতেছি। যেহেতু নিয়োগ পরীক্ষা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা এবং বিশাল প্রতিযোগিতা হয় এখানে টিকতে গেলে অবশ্যই আমাকে বিভিন্ন কৌশল, বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে এবং পর্যাপ্ত প্র্যাকটিসে করতে হবে। ঠিক আছে, সবাই কিন্তু আমরা 80টা প্রশ্ন আনসার করতে পারি না। 90% চাকরি প্রার্থী 80টা প্রশ্ন আনসার করতে পারে না, সময়ের অভাবে, পর্যাপ্ত প্র্যাকটিস, কৌশল, টেকনিকের অভাবে আনসার করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু ভিন্নভাবে চেষ্টা করতে হবে। যেমন ম্যাথ যে প্রবলেমগুলো এর আগের পর্বে আমি বলছিলাম যে গণিতে কীভাবে 20-তে 20 পাওয়া যায়, 20-এ 20 পাওয়া যায়, এরপরে চাকরিতে টিকার উপায় কী। ঠিক আছে, ওই ভিডিওগুলো আমরা একটু দেখে আসবো, তাহলে সহজ হবে। আর 20টা গণিতে 20ই আমরা অনেকেই পারি, কিন্তু সময়ের অভাবে আনসার করতে পারি না। এই জন্য অবশ্যই বিভিন্নভাবে টেকনিক অবলম্বন করে করতে হবে। আর বিষয়টা হলো যারা অবশ্যই কেমন হয়
হয়েছে ক্লাসটা সেটা আমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবো, যে কোনো মতামত জানাবো, হ্যাঁ, আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে? তাহলে আরও অনেক বিস্তারিত বিষয় জানা যাবে। তো আজকে শেষ অঙ্কটা খেয়াল করি। টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খুব সহজ একটা অঙ্ক। জটিলভাবে চিন্তা করলে একটু জটিল হবে, আমি একদম সহজভাবে বলতেছি। এটা কি করব আমরা, 10 মাইনাস 8, এরপরে যে বিক্রয় মূল্য, ক্রয় করে 8টি দরে বিক্রয় করে, সেই বিক্রয় মূল্যটা আমরা নিচে লিখব। বিক্রয় মূল্য হলো 8, এরপরে যেহেতু শতকরা বলছে আমরা ওই শতকরা দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে 10 থেকে 8 গেলে 2 বাই 8 ইন্টু হলো 100, 2 দিয়ে ভাগ করলে এটা 4, 4 দিয়ে ভাগ করলে 25, অর্থাৎ 25%। আনসার হলো একেবারে লাস্টেরটা। ধন্যবাদ সকলকে।